আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে সবাইকে শান্ত বায়োলজি থেকে স্বাগত। আজকে আমরা রোজার আগে, আজকে হলো রোজার আগে এটাই তো শেষ ক্লাস, তারপরে তো রোজা চলে আসবে পরবর্তী শুক্রবারে, তাই না? স্যার পরবর্তী শুক্রবারে কি করাবেন? এটাই করবেন নাকি না, পরবর্তী শুক্রবারে এটা শেষ করে তারপরে হচ্ছে ফার্স্ট পার্টও চলবে আর কি। হ্যাঁ, ফার্স্ট পার্ট এই শুক্রবারেই চলবে আর কি। হ্যাঁ, কারণ কারো আছে তো, এই জন্য একটু আগে। আর ইউটিউবে থাকবে, এখন যারা অলস পার্টি তাদের জন্য ইউটিউব থাকবে, তারা পরে দেখে নেবে আর কি। হ্যাঁ, অলস পার্টি যারা আর কি। স্যার এমনিতে ক্লাস করে দেন অনলাইনে, ওই যে হচ্ছে বিভিন্ন অধ্যায় ক্লাস করে দেন আপনি একা একা, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, ক্লাস বানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, তোমাদের কোনো একটা টপিকসের মানে ক্লাস যদি আমার না দেওয়া থাকে বলবা, তাহলে এখন ছুটি আছে তো আমি এমনিতে বাসাতেও আর কি ক্লাস আপলোড দিব, তোমরা পরে ওটা দেখে নেবা যদি কোনোটা না থাকে আর কি। আচ্ছা, তাহলে আমরা শিরাতন্ত্রের এখানে এটা সাধারণত সৃজনশীল হিসেবে আসে না, তবে এটা এমসিকিউ হিসেবে আসে। এখানে দেখো যে সিস্টেমিক শিরাতন্ত্র, এখানে কয়েকটা এমসিকিউ আমরা জানবো। তার আগে সিস্টেমিক শিরাতন্ত্র জিনিসটা কি আর কি এটা সম্পর্কে জানি। তবে পোর্টাল শিরাতন্ত্র, হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র, এগুলো অবশ্য আমরা তৃতীয় অধ্যায়ে বিস্তারিত জানবো, ওখানে আছে। হ্যাঁ, তবে এখানে যেহেতু সিস্টেমিক শিরাতন্ত্র আছে সেজন্য এটা একটু আমরা জানি। সিস্টেমিক বলতে বোঝায় যেই রক্তনালীটা বা যেই শিরাটা শরীর থেকে সরাসরি হৃৎপিণ্ডে যাওয়ার কানেকশন, হৃৎপিণ্ডে যাওয়ার পথে অন্য কোনো অঙ্গে প্রবেশ করে না। ডাইরেক্ট ধরো কথার কথা লেজে একটা ধমনীর শাখা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে লেজের ওখানে যে সেলগুলো আছে ওখানে অক্সিজেন দিয়েছে, অপর পাশ থেকে শিরা বের হয়েছে। এবার এই শিরাটা যদি সরাসরি হৃৎপিণ্ডে চলে যায়, যাওয়ার পথে অন্য কোথাও না যায়, যেমন ধরো কিডনিতে গেল বা হেপাটিকের মতো না যায়, তাহলে এটাকে সিস্টেমিক, মানে যেটা সিস্টেমে চলে, যেটা আচ্ছা। তাহলে সিস্টেমিক শিরা হলো, উদাহরণ দিয়ে যদি বলি, ধরো তুমি এখানে আসার আগে ডাইরেক্ট আমার এখানে আসছো, তাহলে তুমি হলো সিস্টেমিক শিরা। কিন্তু তুমি আসার আগে সরাসরি, কিন্তু তুমি আসার আগে তুমি মনে করলে যে আমি আসার আগে আমার অমুক আত্মীয়র বাসা হয়ে তারপরে স্যারের এখানে যাব, তাহলে তুমি হলো সিস্টেমিক শিরা হলো না, তুমি পোর্টাল হয়ে গেলা। তখন পোর্ট মানে বন্দর, আসার পথে কোনো একটা বন্দরে নামলো, তারপর আবার গেল, এরকম। হ্যাঁ, তাহলে সিস্টেমিক শিরা হলো এরকম যে কোনো একটা অঙ্গ থেকে শিরা উৎপন্ন হয়েছে, ওই শিরাটা সরাসরি হৃৎপিণ্ডে চলে গেছে, কিন্তু যাওয়ার পথে অন্য কোনো বাড়িতে যায়নি, তাহলে এটা সিস্টেমিক। সিস্টেমিক নাম হচ্ছে যেটা সিস্টেমে চলে, যেটাই স্বাভাবিক, এটাই হলো সিস্টেম। এখান থেকে হয়েছে সিস্টেমিক, নামকরণটা এইভাবে হয়েছে, ঠিক আছে? যেটা স্বাভাবিক, যেমন তুমি প্রতিদিন ডাইরেক্ট এখানে আসবে, এটাই স্বাভাবিক। বা তুমি পড়া শেষে ডাইরেক্ট বাড়িতে যাবা, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি হঠাৎ করে কোনো একদিন যাওয়ার পথে অন্য কোথাও চলে যাও, তাহলে এটা কিন্তু অস্বাভাবিক, তাই না? অন্য কোথাও চলে গেলে এটা অস্বাভাবিক, তাই কিনা? এটাই হলো সিস্টেমিক। তো এখান থেকে মনে রাখতে হবে সিস্টেমিক শিরাতন্ত্রের সকল শিরাগুলা যে বিভিন্ন জায়গায় যখন ধমনীর শাখাগুলা অক্সিজেন দেওয়ার পরে আমরা জানি এক পর্যায়ে শিরা তৈরি হয় অপর পাশ থেকে, ওই শিরাগুলো সবাই কিন্তু হার্টে যায়। এখানে হার্ট একটা দেখানো হয়েছে যে উপরে নীল কালি দিয়ে, এটা হার্ট। দেখো সকল শিরা, এগুলো কিন্তু সব শিরা। যখন সেটা, যেমন ধরো বলছে ডান দিকে দেখো যে সম্মুখ কার্ডিনাল শিরা, যেটা হলো হার্টের সামনে দিয়ে যে শিরাটা আসে তার নাম সম্মুখ কার্ডিনাল শিরা। তারপর দেখো বলছে ইনফিরিয়র জুগুলার শিরা। যুগল কথাটার অর্থ হলো কাঁধ। হ্যাঁ, যুগল কথাটার অর্থ হলো কাঁধ। হ্যাঁ, আবার যুগলের আরেকটা বোধহয় ইয়েতেও বলে যে গরুর গাড়িতে তোমার হচ্ছে দুই গরুর মাঝে রাখে, ওটাকেও কিন্তু ওই গ্রামের ভাষায় জোয়াল বলে। জোয়াল মানে যুগল, মানে কাঁধে, যেটা হলো কাঁধের দিক থেকে আসছে তার নাম জুগুলার, যেটা কাঁধের দিক থেকে হার্টে আসছে তার নাম জুগুলার। তারপরে সাব ক্লাভিয়ান শিরা। সাব মানে নিচে, হ্যাঁ, ক্লাভিয়ান মানে এই যে আমাদের যেমন ক্লাভিকল আছে না, এই যে ক্লাভিকল, তাহলে ওদের একটা কাঁটা আছে এখানে এই বরাবর, তো এই কাঁটার নিচ দিয়ে যে শিরাটা আসছে তার নাম সাব ক্লাভিয়ান। আমাদেরও কিন্তু সাব ক্লাভিয়ান শিরা আছে, অর্থাৎ যে শিরাটা, এই যে ক্লাভিকলের বাংলা অর্থ কিন্তু কাঁধ। ক্লাভিকলের বাংলা অর্থ কি? কাঁধ। তাহলে
যে শিরাটা কাঁধের নিচ দিয়ে এসে হাড়ে যাচ্ছে তার নাম সাবক্লাভিয়ান। তার নাম কি? সাবক্লাভিয়ান। এখন দেখো বাম পশ্চাৎ কার্ডিনাল, তার মানে বুঝতে পারছো হার্টের নিচের দিক থেকে, পশ্চাৎ মানে পিছন দিক থেকে, হার্ট ধর উপরের দিক থেকে আসছিল তখন সম্মুখ কার্ডিনাল, যখন নিচ দিয়ে আসছে তখন পশ্চাৎ পিছন দিক থেকে আসছে, তাই পশ্চাৎ। বুঝলাম? পশ্চাৎ বুঝলি? ধরো এইটা হলো হার্ট, হ্যাঁ, হার্টের তার এটা মুখ, হার্টের এটা সম্মুখ দিক, তাহলে যে শিরাটা সামনের দিক থেকে হার্টে আসছে তার নাম সম্মুখ কার্ডিনাল শিরা বললাম, পিছন দিক থেকে আসছে তো পশ্চাৎই বলবো না এর। তাহলে এটা হলো এরকম নাম। হ্যাঁ, কারণ হার্টে তো দুইটা সাইড থাকে না, ডান বাম থাকে না, আমাদেরও তো আছে ডান বাম, এই জন্য বাম। ওই পাশে হলে ডান, যদি চিহ্নিত করেনি। আচ্ছা, তারপরে যকৃৎ, কিছু কিছু শিরা আছে যকৃৎ হয়ে তারপরে হার্টে আসে। কিডনি, এদের আবার রেনাল, এদের কিন্তু রেনাল পোর্টাল তন্ত্র আছে মাছদের, হ্যাঁ, মাছদের আছে, ব্যাংকদের আছে রেনাল পোর্টাল তন্ত্র। যেমন আমাদের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে না, কোনো শিরা যদি বৃক্কের মধ্যে ঢুকে তারপরে যদি আমাদের হার্টে আসে তাহলে এটা রেনাল, রেনাল মানে বৃক্ক, তাই না? রেনাল মানে বৃক্ক, এই জন্য বৃক্ক হয়ে যদি হার্টে আসে তাহলে তো অবশ্যই রেনাল পোর্টাল বলবো, তাই না? এদের কি আছে? হেপাটিক পোর্টাল তো হ্যাঁ, দুটোই আছে, এদের দুটোই আছে, এদের হেপাটিকও আছে, রেনালও আছে। আমাদের শুধু হেপাটিক, আমাদের শুধু হেপাটিক। হ্যাঁ, সেগমেন্টাল শিরা মানে যে শিরাটা বারবার খণ্ডিত হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের থেকে বের হয়েছে আর কি, তার নাম সেগমেন্টাল। সেগমেন্টালের বাংলা অর্থ খণ্ডক, খণ্ডক শিরা। কটাল মানে লেস, কটাল মানে লেস। এই দেখো এবার বাম দিকে আসো, আমাদের হাতের বাম দিকে, এই যে ডান পশ্চাৎ কার্ডিনাল, আমাদের হাতের বাম যেটা সেটাই কিন্তু মাছের জন্য ডান, তাই না? যেমন ধরো আমরা, আমাদের কিন্তু যখন আমরা হার্টের ছবি আঁকি, তাই না, তখন কিন্তু আমরা এই পাশটাকে কিন্তু আমরা কি বলি? ডান বলি। কারণ কি, আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে তো, তাই না, এই জন্য আমাদের হাতের বাম মনে হচ্ছে, ডান মনে হচ্ছে, হাতের বাম মনে হচ্ছে, কিন্তু এটাই ডান। হেপাটিক পোর্টাল সেটা তো আগে জেনেছো। এখানে একটা শব্দ আছে দেখো, হেপাটিক শিরা, এটাও তো আগে জেনেছো, ডাক্টাস কুভিয়ে। ডাক্ট মানে নালী, ডাক্ট মানে নালী, কুভিয়ে হলো বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিকের নাম। কুভিয়ে মানে হলো বৈজ্ঞানিকের নাম, কুভিয়ে মানে হলো বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আর আর কিছু নাই এই কটাই। যকৃতের মধ্যে যখন আমাদের শিরাগুলো যায়, ওটার মধ্যে অ্যাকচুয়ালি যায় না, কি কারণে? ও আচ্ছা, কারণটা হলো এই যে আমাদের পরিপাকতন্ত্র থেকে, পরিপাকতন্ত্রের নালীর মধ্যে যখন ধমনী শাখা আসে, পরিপাকতন্ত্রের কোষগুলোকে অক্সিজেন দেয়, যখন সে বের হয়ে যায় তখন তো শিরা হয়, তাই না? এই শিরা আসলে তোমার হচ্ছে যে ডাইরেক্ট হার্টে না যাওয়ার কারণ আছে। ডাইরেক্ট হার্টে যায় না এই কারণে যে ওই শিরা কিন্তু ইতিমধ্যে পরিপাকতন্ত্রের প্রচুর পুষ্টি টুষ্টি সংগ্রহ করছে, প্রচুর পুষ্টি সংগ্রহ করছে। এখন সকল পুষ্টি নিয়ে যদি তোমার ডাইরেক্ট হার্টে চলে যায়, তাহলে হার্ট তখন আবার পাম্পিং করে প্রচুর পুষ্টি সমৃদ্ধ খাবারগুলা, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলগুলা গোটা শরীরে পাঠিয়ে দেবে। তখন কিন্তু আমাদের রক্তে ভারসাম্যতা নষ্ট হবে। তাই এমন এক জায়গায় পাঠাতে হবে যে সেখানে গোডাউনের মধ্যে থাকবে, জমা থাকবে, যখন দরকার একটু একটু করে বের হবে। বুঝতে পারছো? তাই শিরাটা কিন্তু আগে আগে জমাকারী জায়গায় রাখে, তারপরে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যকৃতের কোষে রাখে। হ্যাঁ, যকৃতে কোষে রাখে, যকৃতে কোষের মধ্যে রাখার ব্যবস্থা আছে। যেমন গ্লুকোজ গুলো গ্লাইকোজেন রূপে, গ্লাইকোজেন যখন শক্তি প্রয়োজন হয় সেই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে এখন পরিণত চিন্তা করো তো, যদি মনে করো সব খাবার দাবার নিয়ে যেত তাহলে তো হাঁটে গেলে গোটা শরীরে, তাহলে কি রক্ত ভারী হয়ে যাবে না? কারণ আমরা কখনো বেশি খাই, কখনো কম খাই, হ্যাঁ, ঘনত্বটা, তাই না? তাহলে ঘনত্ব হয়ে যাবে, ঘন রক্ত হয়ে যাবে, ঝামেলা না? রক্তের ভারসাম্যতা সবসময় থাকে। তুমি যেমন বাতাসে ধরো, বাতাসে সবসময় পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ সেম থাকে, তাই না? সেরকম ব্যবস্থাপনা করা আছে যে এটা কখনো আর কি কম বেশি হবে না। হ্যাঁ, সেরকম রক্তেরও ব্যালেন্স আছে। রক্তের ব্যালেন্স যদি একটু এদিক সেদিক হয়ে যায়, পিএইচ এর ব্যালেন্স হোক বা ইলেকট্রোলাইট মানে আয়ন, এই ব্যালেন্স যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তুমি সাথে সাথে কমায় চলে যাবে। আর কমা মানে কি? কমার পরে তো দাঁড়িয়ে হয়, তাই না? কমার পরে দাঁড়িয়ে না, দাঁড়িয়ে কমায় চলে গেলে 95% সম্ভাবনা থাকে, 95% সম্ভাবনা থাকে তুমি হচ্ছে মারা যাবে। বুঝতে
পারছো? স্যার কালকের কোশ্চেন গুলো তো ওগুলো কি দিয়েছিলেন যোগিতা আপনার স্যার ওগুলো তো পড়াননি। ও আসলে হচ্ছে তারপরে আমি আমার ভাবলাম টার্গেট যে ছিল কিছু- যকৃতের ওই অংশ পর্যন্ত শেষ করব, হ্যাঁ, ও, কিন্তু তোমরা আসলে পড়া প্রশ্ন আগে করে রাখছি, কারণ কি যে দুই দিন আগে আমি প্রশ্ন তৈরি করে ফেলি। কেন তৈরি করে ফেলি? যে কারণ হচ্ছে যে রিস্ক হয়ে যেন না যায়, রিস্ক হয়ে যেন না যায়। সারা টাইম ছিল না এই কারণে যেমন ওইটা দেখো ওই যে লিখতে পারি তোমাদের নাই। যে একটা আগে যেটা করা হতো, মানে এখন করা হচ্ছে না, সেটা হলো যে ওই যে পরীক্ষা তোমরা না দিলে তোমাদের 50 টাকা জরিমানা, আর আমি যদি পরীক্ষার কোশ্চিন সময় মতো করে তোমাদেরকে হ্যান্ডওভার করতে না পারি তাহলে আমার 100 টাকা জরিমানা। করে। ওই আইনের কারণে করে না এখন। ওই আইনের Start কারণে করে। তোমাদের কোশ্চিনের ব্যাপারে দেখবা খুব সিরিয়াস। হ্যাঁ। দেখেছো কখন এরকম হয়? পৃথিবী উল্টে যাবে কিন্তু আমার কোশ্চিন তোমার হলো সময় মতো তোমরা পাওয়া যাবে ইনশাআল্লাহ, বুঝছো? যে তো ওই আইনের কারণে আর কি। আপনি কি নিজেই করেন কোশ্চেন হ্যাঁ, নিজেই করি। তো একটু একটু পড়া ছিল লিখেছি। করতে আরেকটা তোমাদের পারতাম। পরীক্ষা দিতে যত সময় লাগে আমার কোশ্চেন করতে তার থেকে বেশি সময় লাগে, জানো? হ্যাঁ ভাবতে হয় অবশ্যই ভাবতে হয়। ভাবতে আপনার হয়। সব বই দিয়ে ইনফরমেশন ঢোকানো। হ্যাঁ, ওই জন্য আমার প্রচুর সময় লাগে, একটা কোশ্চেন করতে কিন্তু প্রচুর সময় লাগে, অনেক রাত জাগতে হয়। কিন্তু আমি তারপর কি করেছি জানিস? পরে একটা- একদিনে করি না। রাত জাগা। আরেকটা হচ্ছে না, যখন বানানো কোশ্চেন হচ্ছে সময় থাকে না তখন, যখন কলেজ থাকে না তখন রাত জাগে না, দিনে করি। যেমন আমি সাধারণত ধরো যে শনিবারের দিনগুলো কোশ্চেন করি, শনিবারের দিন, হ্যাঁ, ছুটি থাকে। হ্যাঁ, ছুটি থাকে তাই। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে এই যে পোর্টাল, সেটা তো আগেই জেনেছো, হেপাটিক পোর্টাল, রিনাল পোর্টাল জানলা, এখান থেকে আসে না। এদের কি দুই জায়গায় জমা রাখা যায়? হ্যাঁ, এদের না, এদের তা না, এদের হচ্ছে যে ওই যে বৃক্কের মধ্যে যায় কেন, আমাদের যেমন যকৃৎ থেকে তারপরে সরাসরি কিডনির মধ্যে চলে যায়, ওদের হচ্ছে আগেই বজ্র পদার্থগুলা একটা শিরা আগেই কিডনির মধ্যে সাপ্লাই দিয়ে পাঠায় দেয়। ওই কারণে। মানে আলাদা লাগে এদের। আলাদা পর্যায়ে, হ্যাঁ, ওদের জন্য। আচ্ছা, এবার দেখো এখানে একটা কোশ্চেন পরের পৃষ্ঠায় 130 পৃষ্ঠা, শিরাহাট বা ভেনাস হাট কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছে আর কি, বেশ কয়েকবার আসছে। এটা তো পড়া হয়েছে প্রথম তো দিকে তো হয়েছে, পড়ি। প্রথম দিকে পড়ছই, কাজে এটা বোঝার কিছু নাই। এবার পার্থক্য তাও কিন্তু বুঝায় শিখছি। জানছেন আমি প্লিজ। আচ্ছা, শিরাহাট মানে যে যেহেতু আমাদের হৃৎপিণ্ডের মধ্যে শুধু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তই হৃৎপিণ্ডের মধ্যে যায়, হ্যাঁ, এবং সেটা শিরার মাধ্যমে যায়, এই জন্য এটাকে ভেনাস হাট বা শিরাহাট আর কিছু না। যেহেতু আমাদের হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই হৃৎপিণ্ডের মধ্যে যায় এবং সেটা শিরার মাধ্যমে যায়, তাই এটাকে শিরাহাট বলে। মানে শিরার মাধ্যমে দুইটাই কাজ। হ্যাঁ, শিরার মধ্যে দুইটা কাজ করে না, মানে শিরার মাধ্যমে ওদের হৃৎপিণ্ড, মানে মাছের যে হৃৎপিণ্ড তার মধ্যে শুধু শিরা ঢুকে এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কিন্তু হার্টের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কেউ আসে না, শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই শিরার মাধ্যমে যায়, এই জন্য এর নাম শিরা। শিরা তন্ত্রতে এমসিকিউ হ্যাঁ, তবে এই শব্দগুলা যেগুলো আর কি আলোচনা করলাম এবং এখানে যে বোল্ড করা যেগুলো আছে আর কি, এগুলো সবই এমসিকিউ এমসিকিউ জন্য পড়লেও জিনিসটা বুঝলে আসলে এমনি তুমি সৃজনশীল লিখতে পারো। আচ্ছা, পার্থক্য রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড, পার্থক্য সৃজনশীল। আপনার এই সৃজনশীল ডাক্তার আমাদের কোনো পড়াই হয় না, সবই পড়া। হ্যাঁ, এমসিকিউ জন্য তো সবই আসলে করতে হবে, তাই না? এটাই তো স্যার, আপনার এমসিকিউ করতে যদি সবই করতে হয়ে যেত। লাভ কি? লাস্টে। আমার এমসিকিউ না, বইয়ের এমসিকিউ। আপনার এমসিকিউ জান। আচ্ছা, আপনার সম্মান দিতে হবে। হ্যাঁ, না, এমসিকিউ না। স্যার আপনার এমসিকিউ ধাঁচ আর জেইউর এমসিকিউ ধাঁচ একই। না, অনেকে সব বলে, বলে। অনেকে এই কথাটা বলে, দেখবা বেশ হাস্যকর হলো কথাটা, সবাই বলে যে সাধারণত কোন কথাটা বলে জানো, যে ধরো যখন মনে করো যে মহিলারা কথা বলবে আর কি, বিবাহিত মহিলারা, তখন হচ্ছে তার কোনো বান্ধবীকে যখন বলবে, হ্যাঁ, বা তার প্রতিবেশীকে বলবে, তখন বলবে যে আপনার ভাই এটা করে, আপনার ভাই এটা করে, তার মানে ওর কেউ না। আপনার ভাই এই আবার ছেলেরা যখন কথা বলে তখন বলে যে আপনার ভাবি, হ্যাঁ, মানে তার মানে ওর কেউ না, তাই হচ্ছে না? দেখবা কথা বলে তোমার আব্বা আম্মা যদি তাহলে আমার ফ্রেন্ড বলতে ভাবি। আচ্ছা, এরকম আমার আব্বু তো বলে অপশন আর বাবা। না, সেটা তো নিজের সাথে কথা বল, নিজের স্বামী স্ত্রী কথা বলার সময় না না না, যারা চিনবে না তো অপসরা নামে যারা চিনে না তাদের ক্ষেত্রে যদি তোমার আব্বা কথা বলে তার কলিগের সাথে, তখন কিন্তু বলবে, ধরো তোমাকে চিনে না যে, তখন বলবে যে আপনার, এটাই স্বাভাবিক। আমার আব্বু এখন যদি যাকে চিনি না, ধরো যে
ওর বাবার বন্ধু অপসরা নামে কাউকে চিনে না, এখন অপসরা বাবা বললে তো বুঝবে না, তখন বলবে আপনার বাবা। এই সব কথাবার্তা সব রাতিনের কাছ থেকে সবাই শিখছে কি। রাতিন যেহেতু সব আপনার আপনার বলে কিছু না সেটাই কথা। এবার তাহলে শ্বসনতন্ত্রে আমরা চলে আসি। শ্বসনতন্ত্রে দেখো ফুলকা, এখান থেকেও কিন্তু বেশ কিছু জ্ঞানমূলক কোশ্চেন, যেমন শুধু ফুলকা কাকে বলে, বরিশাল বোর্ড 23 সালে আসছে, শুধু ফুলকা কাকে বলে। যে বলছে রুই মাছের মাথার পিছন দিকে কানকো দিয়ে ঢাকা যে 4 জোড়া শ্বাস অঙ্গ থাকে সেগুলোকে ফুলকা বলে। ফুলকা সরল বাংলা অর্থ কিন্তু আসলে চিরুনি সদৃশ। তারপর বলছে প্রত্যেক ফুলকা দেখতে চিরুনির মতো এবং 2 সারি ফুলকা সূত্র নিয়ে গঠিত। মানে 2 সারি ফুলকা সূত্র মানে যে আমরা চিরুনিতে যেমন একটা আল দেখি আর তার সাথে কাটা কাটা থাকে, তাই না, এরকম কাটা কাটা থাকে, কিন্তু ফুলকাতে যেটা হয় একটা এরকম শক্ত মাংসল অংশ, ধরো তরুণাশি যুক্ত অংশ, তার সাথে 2 সারি এরকম 2 সারি ফুলকা সূত্র থাকে। 2 সারি, হ্যাঁ, একটাতেই 2 সারি থাকে, একটাতেই 2 সারি থাকে। তো সেই কারণে বলছে যে প্রত্যেক ফুলকা দেখতে চিরুনির মতো এবং 2 সারি ফুলকা সূত্র বহন করে। প্রত্যেক ফুলকা 2টি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত, অর্থাৎ ওই ফুলকা সূত্র 2টাই সদৃশ, দেখতে সেম, এবং একসাথে তলা পাকিয়ে থাকে, টান দিলে আবার খোলাও যায়, হ্যাঁ থাকে। তো তখন বলছে প্রত্যেক অর্ধাংশকে বলা হয় হেমি ব্যাংক। প্রত্যেক অর্ধাংশকে বলা হয় হেমি ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, ব্রাঙ্ক মানে ফুলকা, ব্রাঙ্ক মানে ফুলকা, হেমি মানে অর্ধেক ফুলকা, ব্রাঙ্ক মানে ফুলকা, ব্রাঙ্ক মানে ফুলকা। হ্যাঁ, এখন 2টি হেমি ব্যাংক নিয়ে একটি পূর্ণাঙ্গ ফুলকাকে বলা হয় হোলো ব্যাংক। হোলো মানে কি ফুল, তাই না, এই জন্য তাহলে এখানে কিন্তু যদিও আসেনি, আসতেই পারে হেমি ব্যাংক কাকে বলে, হোলো ব্যাংক কাকে বলে, এইগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখা ভালো। আচ্ছা, আরেকটা শব্দ আছে দেখো, যে এক লাইন বাদ দিয়ে, যে গোড়ায় একটি অতি খর্ব আন্তঃপুলকা ব্যবধান যুক্ত শীর্ষে মুক্ত এ ধরনের ফুলকাকে ফিলিফ্রম বা পেকনিনেট বলে। ফিলিফ্রম মানে হলো সুতার মতো, ফিলিফ্রমের বাংলা অর্থ সুতার মতো। কোনটা সেটা একটু দেখো, আমি আঁকাই, যে এরকম একটা অংশ থাকে, এটা মাঝেদার একটা এডিশনের বই, এরকম এই ছবিটা দিয়ে আছে। খুবই ইচ্ছা করতে টাইম কম পাচ্ছে। ফুলকার জন্য এইসব চাপলে যথেষ্ট, এটা যেহেতু অন্য বইতে আছে, তো এটা যেহেতু সহজ, তাই এটা তোমরা রাখতে পারো। হচ্ছে হ্যাঁ, লম্ব ছিল লম্ব বড় হচ্ছে না, কাটা কাটার মতো থাকে। আপনার বইটা যদি আমরা পড়ি তাহলে কি? হ্যাঁ, আমার বইটা পড়লে হবে। আমার বইটাতে সব লেখকের বই, 5টা লেখকের বই একসাথে আছে। হ্যাঁ, একসাথে আছে। বইটা ভালো একদম পড়ে দেখছি। আচ্ছা দেখো, এবার এইখানে একটা জিনিস, যে এই যে হচ্ছে একটা অন্তঃপুলকা ব্যবধান থাকে, আর এটা হলো বহি ফুলকা ব্যবধান। এই জায়গাটাই হলো ফুলকা আর্টস। আর্টসের বাংলা অর্থ বাঁকানো, আর্টস মানে বাঁকানো, একটু বাঁকানো। দেখো ফুলকাগুলো আসলে এরকম বাঁকানোই, মাছের সাথে দেখবে যে এরকম করে বাঁক নিয়ে থাকে, তাই না, এরকম বাঁক নিয়ে থাকে না, এরকম বাঁক নিয়ে থাকে, এরকম বাঁকানো বাঁকানো দেখবে, তাই না, এরকম বাঁকানো না, গোড়া যেটা একটু তরুণাস্তে নির্মিত হয়, লাভ দিয়েছে দিক সমস্যা নেই, গোড়ার দিকে ফুলকা ফিলামেন্ট বা ফুলকা সূত্র, কিন্তু গোড়ার দিকে যে চিরুনির ডানটি যেমন সেইটা একটু বাঁকনি থাকে, যার ফলে ফুলকা সূত্রগুলো তো বাঁকানোই থাকবে, তাই না। এই জন্য এর নাম হলো, এই অংশটা হলো ফুলকা আর্টস।
এই অংশের নাম ফুলকা আর্স। আন্তঃফুলকা ব্যবধায়, এই যে এই অংশের আন্তঃফুলকা ব্যবধায়, যেটার নাম হলো যে ফিলিফ্রম পেকটিনেট, এটা আগে চিহ্নিত করি যেহেতু এটা আলাদা নাম ছিল। তো এই যে ফিলিফ্রম পেকটিনেট, এটার নাম আন্তঃফুলকা ব্যবধায়। এটা আরেকটা নাম হলো আন্তঃফুলকা ব্যবধায়, আন্তঃফুলকা ব্যবধায়। এই যে এই চোখা অংশটা, দুই ফুলকা সূত্রের মাঝে যে চোখা অংশ আছে না, এই চোখা অংশটার নাম হলো আন্তঃফুলকা ব্যবধায়। এটারই বইয়ের আরেকটা নাম হচ্ছে পেকটিনেট, ফিলিফ্রম পেকটিনেট, ফিলিফ্রম পেকটিনেট। স্যার এই মাঝখানের এই গোলটা কি আর্চটা কি আমরা ডবল লেয়ার করা থাকবে? হ্যাঁ, ডবল লেয়ার করা, মোটা করার জন্য। এটা এটা তো আছে স্যার বই আমাদের। হ্যাঁ, বই আছে। অন্তঃফুলকা ব্যবধায় এই অন্তর্বাহী, এটার নাম অন্তর্বাহী ব্রাঙ্কিওল ধমনী, এই যে এটা ছোট এটা এটা অন্তর্বাহী লিখলো, অন্তর্বাহী ধমনী লিখলো, অন্তর্বাহী ধমনী। আর নিচেরটা হলো বহির্বাহী। স্যার এটা চিত্র আছে। হ্যাঁ, চিত্র আছে। বহির্বাহী এটার নাম ফুলকা রেখা, ফুলকা রেখা। ফুলকা সূত্র দিলেই হয়ে গেল, আর কিছু লাগবে না। ফুলকা স্যার এই যে ফিলিফ্রম পেকটিনেট এটা বইয়ের কোথায় আছে? বইয়ের যে দেখো বোল্ড করা আছে, দেখো এই যে ফুলকার ৫ম নম্বর লাইনে দেখো আছে। না না, এই যে চিত্রের মধ্যে। ও, চিত্রের মধ্যে, এই চিত্রে আছে কি বোঝা যাচ্ছেই না। এই চিত্রেতে দেখাতে পারেনি, মিক্সড করে দিয়েছে তো ওই জন্য দেখা যাচ্ছে না। এই যে কালোর যে গোড়া, ওই গোড়াটা, কালোর যে গোড়াটা আছে না, ওটা এখানে চিহ্নিত করি। হ্যাঁ, ওখানেও চিহ্নিত করো। রেখারের বাংলা অর্থ ঝাড়ুর মতো। রেখারের বাংলা অর্থ হলো ঝাড়ু। তাহলে এটা কিন্তু হলো ব্যাংক, যেহেতু দুইটা একসাথে, তাহলে এটা কিন্তু হলো ব্যাংক। একটা চিহ্নিত করলে হেমি ব্যাংক, দুইটা ফুলকা সূত্র একসাথে, এটা হলো ব্যাংক। আর যদি আমি একটা বলতাম তাহলে হেমি ব্যাংক, অর্ধ ফুলকা, তাই না? একসাথে, তাই হলো ব্যাংক। একসাথে আছে না, দুইটা একসাথে হলো ব্যাংক। শুধু একটা বললে হেমি ব্যাংক, তাই কি না? এই আর কি। ফুলকা রেখা ঝাড়ু করে দেয় না? হ্যাঁ, রেখার রেখা মানে তো ঝাড়ু, ফুলকা রেখা মানে ঝাড়ু, ঝাড়ুর মতো। রেখার মানে ঝাড়ু, স্যার দুইটা একসাথে আছে। একসাথে লিখছি? ও আচ্ছা, ওখানে তো সমান দিতে হবে। শুধু রেখা মানে ঝাড়ু, শুধু রেখা মানে ঝাড়ু, মানে ফুলকা আর্টসের ভিতরের দিকে আবার ঝাড়ুর মতো কিছু থাকে। ওটা হলো পানি যখন ঢুকে তখন খাদ্য খাওয়ার আটকানোর জন্য গলবিলের ওখানে থাকে, গলবিলের ওখানে থাকে আর কি। হ্যাঁ, এটা হয়েছে। আপনার ওই ছবিগুলো অনেক জায়গায় মিশে আছে, ওদের তুলে দেওয়া হবে। আমার ওই ফার্স্ট ইয়ার বইটা অনেক জায়গায় মিশে আছে, বুঝতে যাওয়ার সমস্যা। 3-4 ছাপাখানা ভাগিয়ে দিচ্ছে, কালি কম দিচ্ছে মনে হয়। কালি আচ্ছা, হয়েছে এটুকু। ফার্স্ট ইয়ারে বই আছে না? এই ছবিটা আছে আপনার এখানে? স্যার এই বইটা আমরা দিলেন। ও আচ্ছা, তোমরা সেকেন্ড পার্ট বইটা একটু বেশি স্বাস্থ্যবান। হ্যাঁ, এটাতে বেশি ইনফরমেশন আছে। তোমরা হচ্ছে যে সেকেন্ড পার্ট বইটা, এখন যেহেতু সেকেন্ড পার্টই হচ্ছে, তো তোমরা হচ্ছে যে একটু তড়িৎ গতিতে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে বইটা নিয়ে নিবে আর কি। আমারে দিয়ে দেন স্যার, আমি ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। ওই ছাপাখানায় কিছু টাকা বাকি আছে তোমাদের, মানে ওই তোমাদের কোর্স ফি দিয়ে ওটা ওখানে দিতে হবে আর কি। হ্যাঁ, তারপর তোমাদের এগুলো বই দিতে পারবো। এই জন্য আর কি তোমরা হচ্ছে যে 100 বছর থেকে বইটাও দিতে হবে। না, ওই যে ছাপাখানা তো এটা বলে না, আমি ওখান থেকেই নিয়মিত ছাপাই। একবারও বলে না এবার ফ্রি, এবার ফ্রি। আবার ধরো যে মানে রোজে ফটোকপি করি, হ্যাঁ, তো যখনই মনে করো যে মানে অনেক সময় বলে যে একবারে দিন,
একবার দেখি 14,000 টাকা বিল হয়ে গেছে, মানে যে তোমাদের পরীক্ষার কোশ্চেন শুনে। তারপরে আমি বলছি যে শোনেন আপনি 3,000 পার হলে আমাকে বলবেন। হ্যাঁ সেটা একবার তারপরে 3,000 পার হলে কল দেয়, একবারও বলে না আচ্ছা আপনি এত বছর ধরে করছেন একটু ছাড় দিলে স্যার এবার দিয়ে নি না। ও কাগজের দামটা বাজে কালি আবার ধরো এই যে বিল্ডিং ভাড়া তাই না, তো মালিক তো বলতেই পারে এত বছর ধরে ভাড়া দিচ্ছেন একবার দেন দিন না। তা তো বলে না, এটা বলবে না স্যার, এটা বলবে না না। সেজন্য আর কি Loss ছাপাখানা project হয়ে যাবে। হ্যাঁ, loss হতে যাবে। তো এই জন্য তোমরা মাসের প্রথমের দিকে তো হয়তো আব্বা আম্মারা আর কি পাই, বেতন পাই তাই না, 1-2 তারিখে, সেজন্য 5 তারিখের মধ্যে তোমরা করো, তাহলে এটা করতে সুবিধা হবে, কলেজও বন্ধ, তাহলে একটু বেশি করে করতে পারবে। সেটা আমার সেকেন্ড পার্ট যেতে হচ্ছে আর কি। বাবু তুমি যদি মারা যাও, আমি মারা যাবো কি, আমার দাদা আছে, আমার আব্বু আছে, কত লোক আছে, যদি ওরাও মারা যায় আমার আরেক ফ্যামিলি আছে, ওখান থেকে টাকা দিবে। তাই? হ্যাঁ, কত দিবেন আপনি? দেখো মারা গেলে চাওয়া যাবে, হ্যাঁ, মারা গেলে চাওয়া যাবে, কি চাইবেন আপনি? অনেকে তাহলে চিঠি লিখে বলবো। ঋণ থাকে না? হ্যাঁ হ্যাঁ এনজিওতে অনেক মুখ করে দেয়। তবে চাইতে ইচ্ছা করলেও চাইবে না, অনেকে মানে ওই জানা আমাদের বলে কি কারো যদি ঋণ থাকে তাহলে হ্যাঁ তাহলে ঋণ থাকবে তাহলে হচ্ছে যে তো আমার একটা এরকম ঘটনা ঘটছিল, তো ওই তোমার হচ্ছে যে মারা গেছে, আসলে স্ট্রোক করে মারা গেছে, তো ওই তোমার 1,000 টাকার নোট দোকানে দিয়েছি, বলছে ভাঙটি নাই, তা আমি পরিচিত, আমি বলছি আচ্ছা তাহলে পরে ভাঙটি নাই, তাহলে আচ্ছা ভাঙটি হলে আমাকে দিয়েন, আমি না হলে রাত্রে নিবনি, তো তাই বলেছি। আর আল্লাহর কি ইচ্ছা ওই দিনই উনি স্ট্রোক করে মারা গেছে। এখন বলতেছে এরকম যে দেনা বানাতে আমি হাত দিলে বলবো আমি পাই, বলা যায় বলা যায় তাই ঠিক না? আচ্ছা তাহলে হচ্ছে এবার দ্বিতীয় প্যারাতে আসো, দ্বিতীয় প্যারাতে কিছু বিষয়, তাহলে এটা সৃজনশীল হিসেবে আমাদের হচ্ছে ফুলকা থেকে দ্বিতীয় প্যারা পর্যন্ত, ফুলকা থেকে দ্বিতীয় প্যারা পর্যন্ত, হ্যাঁ ফুলকা থেকে দ্বিতীয় প্যারা পর্যন্ত এই দুটো থেকে দ্বিতীয় প্যারা সৃজনশীল লিখবা। হ্যাঁ এই অংশটা সৃজনশীল, হ্যাঁ স্যার এটা পুরোটাই লিখলে কত বড় সৃজনশীল না এত বড় তো লিখবে না, তোমরা লেখার সময় শোনো কোনো স্টুডেন্টই বইয়ে যা লেখা আছে হুবহু তাই কোনোদিন লেখে? স্যার লিখছে আপনার আমাদের ক্লাসের এক নাম কি ওই সামনে ওখানে বসে নাম কিছু একটা তোমাদের ব্যাচে? হ্যাঁ আমাদের ব্যাচে একটা মেয়ে, নওশিন না নওশিন না, নওশিন তো ওই জাতের না, একজন আরেকটা থাকে না জান্নাত বকে, কি বকে কি জানি ও ওর একটা খাতা দেখছি আমি স্যার, পুরা বই পুরা বই কপি মারে না ওটা না ওটা যদি ইয়ে হয়, ওটা যদি এখন দেখা যাচ্ছে ছোটখাটো জিনিস হলে পুরা লেখা যায়, বিশাল বড় হলে লেখা যায় বেশি। যেমন ধরো তোমাদের প্রথমত একটা আছে না ডিএনএ যে প্রতিরূপ গঠন, ওটা তো 3 পৃষ্ঠা, ওটা কোনদিন পুরা লিখবে কেউ? ওটা তো লিখবে না, ওটা তুমি সারমর্ম বুঝে লিখবে, ওটা সৃজনশীল মানে তুমি হচ্ছে হ্যাঁ। কিন্তু ওই যে স্যারের যে কোষের গঠন বা কোষ প্রাচীরের গঠন এসে এগুলা তো জিনিস তো পুরোটা আমি হুবহু এই তো দেখছেন, হ্যাঁ না ওটা তো খুব বড় না, আমি এবার পরে না ওটা তো খুব বড় না, যে জিনিসটা ছোট সেটা তুমি বাদ দিলে তো লেখা তখনই তোমার 1 পৃষ্ঠারও কম হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই যে গঠনগুলো পুরোটাই তখন অটোমেটিক্যালি নাম্বার কমে যাবে, মানে একটু বড় তো লিখতে হবে না, মানে একটু বড় তো হতে হবে। এখন তোমার হচ্ছে যে একটা বিষয় যে ধরো 1.5 পৃষ্ঠা ধরো এত বড়, যেমন অনুরূপ গঠন যেটা প্রতিরূপ গঠন যেটা আছে, হ্যাঁ সেটা যদি তুমি আসলে বইটা লেখো তাহলে কমপক্ষে 10 পৃষ্ঠা হবে। কালকের কোশ্চেনটা যেমন যৌগিকের ওই কোশ্চেনটা ছিল যে পরিপাকে আবার অপরিপাকে ভূমিকা রাখে, তো ওখানে সঞ্চয় ভূমিকা লিখতে হবে, বিপাকীয় ভূমিকা লিখতে হবে, আবার অগ্রাশয় অত বড় তো লেখা ওইটা যাবে তো না, সম্ভব না, আমার লিখতে লিখতে দাম বাদতে একটু করে লিখতে হবে, সবকিছু একটু টাচ করতে হবে। যেমন যদি একজন ফাঁসির আসামিকে তোমার সাধারণত বলে যে মানে মারা যাওয়ার আগে জিজ্ঞেস করে আপনি কি খাবেন, আপনার কোনো ইচ্ছা আছে? আমি বারবার খালি এই উদাহরণটাই দেন, সব জায়গায় খালি পুরো মিনিটে 12টা না 14টা আইটেম চাইছে, এখন ওপর থেকে সব আইটেম থেকে এক গাল করে খাইছে। তো তোমাদেরও ওরকম যখন বিশাল বড় হবে তখন সব আইটেম থেকে একটু একটু করে লিখতে হবে। স্যার আপনার একটা কোশ্চেন আমি কি বুঝলাম, কোশ্চেন লিখতে বলছেন, এখন সাইজ বাড়ানোর জন্য ওখানে লিটারালি ধরে নেন আপনি বঙ্গবন্ধু সম্পর্কে লিখতে বলছেন, আমি ওখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখছি, দেন সাইজ বড় দিবেন, আপনি মার্ক দিয়ে দিয়েছেন, সত্যি ফুল মার্ক দিলেন না ওইটাই করে আর কি, যে তোমার প্রথমের দিকে ঠিক থাকলে উদ্দীপক ঠিক থাকলে শেষের দিকে ভিতরে যা ইচ্ছা নাকি করে সাধারণত দেখা হয় না এটা। আচ্ছা
তাহলে এখানে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা জিনিসটা কি দেখো, যে ফুলকা কিন্তু আমরা এটা মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ফুলকা মোট 4 জোড়া, তাই না? এই পারে 4টা, এই পারে 4টা, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন ব্রাঙ্কিওস্টিকাল পর্দা কোনটা? ব্রাঙ্কিওস্টিকাল পর্দা এখানেও দেখো ছবিতে আছে, এই যে এইটা মনে করো, এই যে পর্দার মধ্যে, এটা হলো ব্রাঙ্কিওস্টিকাল পর্দা। রুই মাছের ছবি আছে না তোমাদের বইয়ে? রুই মাছের ছবি, রুই মাছের ছবিতে ভালো দেখা যাবে, এই যে এই সাদার মতো যে অংশটা, এটা একটা পর্দার মতো, হ্যাঁ এই যে মানে অপার কলমে ওই ছবিটা ও যেটা শেষের দিকে, হ্যাঁ এটার নাম হলো ব্রাঙ্কিওস্টিকাল পর্দা। তো ব্রাঙ্কিওস্টিকাল পর্দা মানে কি? ব্রাঙ্ক মানে তো ফুলকা, ওস্টিকাল মানে উপরে, মানে ফুলকার উপরের পর্দা। ওস্টিকাল মানে উপরে, মানে কি? ফুলকার উপরের পর্দা, ফুলকার উপরের পর্দা। মানে অপারকুলাম তো আছে, কিন্তু অপারকুলামের কিনারেতে একটা পর্দার মতো গঠন আছে, পাতলা মাংসল একটা অংশ আছে, যেটা দিয়ে দুই পাশের ফুলকাকে একদম চেপে থাকে। কারণ শুধু অস্থি দিয়ে তো কোনো কিছু ঢেকে রাখা যাবে না, পর্দার মতো জিনিস হলে একটু নরম সরম হলে তো ঢেকে রাখা যাবে, তাই না? তো যেমন ফ্রিজে দেখবা যে আবার রবার থাকে, তাই না? শুধু ফ্রিজে রবার না থাকলে ঢেকে থাকবে না, কিন্তু সেরকমই আল্লাহ কি করছে, অপারকুলামের প্রান্তের দিকে ওরকম রবারের মতো ফাঁকা স্থান, হ্যাঁ ফাঁকা স্থানটা যাতে করে চেপে থাকে, ওইটার নাম ব্রাঙ্কিওস্টিকাল পর্দা, মানে ফুলকার উপরে পর্দা। বাদ বাকি যা লেখা আছে তা তোমরা বুঝতেই পারবা। তবে এখানে সিডো ব্যাংক সম্পর্কে বলি, অপ্রকৃত ফুলকা। সিডো ব্যাংক মানে অপ্রকৃত ফুলকা, এর কথা বলছি, বাকিটা বুঝতে পারবে। করে কি কাজ? কিছু করে না, ওর কিছু কাজ নেই, উদয় আছে না ওর কাজ একবারে যে নাই তা না। ওর হচ্ছে যে তোমার ওখান থেকে একটা ধমনী বের হয়ে তোমার অপথ্যালামিকে যায়, মানে চোখে ঢুকে যায় ওখানে। আর ওইটার আবার হচ্ছে ফুলকা ক্লামেন থাকে না, ফুলকা আর্টস থাকে, ওই আর্টসের মধ্যেও কিন্তু ধমনী এবং শিরার আদান প্রদান করে, একবারে তো কাজ নেই তা। আচ্ছা, এবার আমরা চলে আসি শ্বসন কৌশল। এটাও সৃজনশীল হিসাবে আসছে, দেখো কতবার আসছে, যেমন ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। মানে অর্থাৎ হলো শ্বসন কৌশল, কিভাবে শ্বসন কৌশল হয় এটা ছবি সহ দেখো। হ্যাঁ, প্রথমে ধরো শ্বসন কৌশল, একটা শ্বাস গ্রহণ আর একটা শ্বাস ত্যাগ, এটাই তো শ্বসন কৌশল, তাই না? শ্বসন কৌশলের একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটা হলো শ্বাস ত্যাগ। একটা হলো শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ। এই লেখাটা এটা আঁকবো আমরা, এই পর্যন্ত আমরা শেষ করবো, এটা আমরা সেশনে শেষ করবো। তাহলে প্রথমে শ্বাস গ্রহণের ছবিটা কেমন হবে? এরকম হবে, দুইটা ছবি আঁকতে হবে। হ্যাঁ, দুইটা ছবি আঁকতে হবে। পর্যন্ত আগে আঁকবো। আমরা মোটামুটি 15-20 তারিখের দিকে কোনো মানে 15-20তম রোজার মধ্যে কোনো একদিন আমরা রেস্টুরেন্টে সবাই মিলে ইফতারি করবো আর কি। তো এটা কোন রেস্টুরেন্টে করবো? একজন তো বললো যে নানকিনে। না, ওখানে খাবার অত ভালো না। ভালো না, না? শখ ওটা দেখাইছো নাকি তোমরা? আমার পাশে, ওখানে আমি ওখানেই থাকি। তাহলে ওটা বাদ। ইলিয়াম দূরত্ব বেশি। ইলিয়াম ওই নিজের পরিবেশ তো ইয়ে সুলতান স্যার সুলতান স্যার ভালো। জানি না স্যার, আমি মাস্টার শেফ ভালো আছে। খালি এক পিজ্জা বার্গার যাই পিজ্জা। অরোরা ওরা কি ফ্রাইড রাইস এন্ড ফ্রাই না? ফুডটা দাও আছে। আচ্ছা, যাই হোক আর কি তখন ডিসাইড করা যাবে, তখন অনেক টাইম ডিসাইড করা যাবে, সময় আছে। আরেকটা আছে স্কাই
এইটা আমি গত বছরে হচ্ছে এটা যখন আলাপ করছিলাম তখন একটা স্টুডেন্ট বললো যে স্যার আমি হচ্ছে যেদিন করবেন তার আগের দিন পর্যন্ত আমি সময় পাচ্ছি মোটামুটি 17-18 রোজা পর্যন্ত। এই রোজা পর্যন্ত আমি 17-18টা স্টুডেন্টে আমি ইফতারি করে তারপর আপনাকে জানাবো যে হ্যাঁ এটা ভালো বুদ্ধি স্যার, সত্যি ভালো কথা বলেছেন। ভালো বুদ্ধি কিন্তু হচ্ছে চালাও আমি আছি রাজি আমার ওটা তো হচ্ছে যে কিন্তু হচ্ছে যে এটা যদি আপনি পে করেন তাহলে আর কি তাহলে ভালো ভালো। হ্যাঁ যাই জুস খাই চলে আসবে হ্যাঁ ট্রাই করতে হয়ে গেল না সো ওটা সামর্থ্য সবার আছে তাহলে তুমি বলবা কি করে যে কোনটা ভালো এটা বুঝবা কি করে, ভালো কোনটা এটা কি করে বুঝবা? যাই পরিবেশ দেখে অন্য মানুষের কাছ থেকে রিভিউ নিয়ে চলে ওই মানে এনভায়রনমেন্টটাই মানে জানি কখনোই না। আমি 4 স্টার 5 স্টার একটা হোটেলে গেছিলাম গুগলে অনুযায়ী যাই দেখি চলবে না হয় না। এই আরেকটা কথা বলতে আরে আমি কি আগাইলাম এগুলো, আমি ভালো লাগে নাকি আগাইলাম? বায়োলজিতে ছবি আঁকা আমার কত না একজন সবাই মিলে মজা করে। হ্যাঁ ওটাই আছে। স্যার আমাদের কিছু পে করতে হবে না? আপনি পে করতে নিছেন কিছু তো পে করতেই হবে। 10 টাকা পে করব কন্ট্রিবিউশন হয়ে গেল আমি কিছু ঘুরতে কি দেবো এই আর কি। ঘুরতে কি মানে কত খারাপ আপনি বলেন কত টাকা দাও ওটা তোমাদের আইটেম 50 টাকা জীবনী তোমাদের আইটেমের কথা স্যার। আইটেম মানে কি কি খাবা, যেমন ধরো ইফতারি প্লাস স্যার পুরো হোটেল স্যার জানা তাহলে আমাদের বুফেতে পেতে করতে হয়। হোটেল না বুফে বলতে ওখানে যেখানে যত টাকা দিবা ওখানে মানে আনলিমিটেড। হ্যাঁ এটা হচ্ছে নিয়ে আসা যাবে না, just রেস্টুরেন্টের নাম বুঝতে পারছি না না ওটা আলাদা আন্ত আছে তো খাবার দাওয়াটা ওখানে অত মানে যেটা পছন্দ সেটা খাইতে ধরো পারবে। 500 টাকা তোমার আগে দিবা, Pay করতে দিয়ে হবে। ওখানে বিরিয়ানি থাকবে, অনেক খাবার থাকবে, যে খাবার আর কি ওরা সিলেক্ট করবে। আমি তো খাবো একটু তুমি রাজশাহীতে আছে কি? কে জানে, জানি না। আমার রাতে কোন হোটেল আসলে রেস্টুরেন্টে মনে হয় এটা নাই। কিন্তু ইয়ে বলছিল আছে। না আছে ওই হোয়াইটটা মিথিলা বলছে আচ্ছা, আচ্ছা। ওই রিভার ভিউটাই নাকি। আমি জানি না। একটু ঝামেলা দেয় ওরা বড় লোকদের জায়গা পে খুব বেশি এটা just মাথায় রাখো যাই না কখনো ওখানে। আমি তো রাতে টাকাইছে কিন্তু হ্যাঁ হয়েছে তো। কার্টুন ছবি হলো পাবো। আমি তাই করে একা বসছি, আমার জিনিস কোনটা মনে লাগতেছে ওই কতজন ডাক্তার হয়ে গেল আমার ভাবতে কেমন জানি লাগে। ডাক্তারদের লেখা খারাপ কেন আমি আজ পর্যন্ত বুঝলাম না এত সুন্দর সুন্দর ছবি আঁকায় দাও হ্যাঁ ওদের তারা কতগুলো বলে- মানে রোগী দেখতে তারা হয়, বলে- প্রচুর আরে রোগী দেখতে হয়। ইয়াগুলান যে একদম বড় লোক ডাক্তার মানে তাদের কাছে বেশি টাকা দেয় না, পার ওরা ডে 15 থেকে ইচ্ছা 20টা করে দেখে করে। ওদের ডিমান্ড তো আরো বেশি, মানে ওদের ওদের দেখা- চাহিদা বেশি না। আগে যে ওনারা আগে যে মেয়ে অনেক মেয়ে আগে তো মেয়ে ওইভাবে দেখতো না। স্যার আমার দাদু যে ডাক্তার দেখে সেটা আর্মিদের ডাক্তার একটা আর্মিদের Armed force থেকে পড়া। ডাইরেক্ট দেখে ওই ওদের বান্দা অনেক 15 থেকে ভালো। 20 থেকে 10টার কাছাকাছি দেখে একদিনে ওই বান্দার লেখা আরো খারাপ কত টাকা ফিস নেয় 1000 টাকা? আমি জানি না ওটা, please বলতো। আমার দাদুর ভাই তোমার আর্মি সেকেন্ড ইন কমান্ডে ছিল জেনারেল পরে র্যাঙ্ক ও আচ্ছা ক্যান্টনমেন্টে দেখায়, ডাইরেক্টলি আর ওদের জন্য বিশেষ সুবিধা থাকে। হাই কি আলাদা ওদের ওদের পার্টি হয়। ভাইয়া দাদা না হ্যাঁ হয়ে গেছে।
আমি অবশ্য একটু গুরুত্ব দিলে ভালো করে আগে দেবো স্যার নিচের পার্টটা একটু আঁকাই দিয়ে যাবেন আমার। আচ্ছা দিচ্ছি দাঁড়াও। পরীক্ষার মধ্যে স্যারকে তুমি নিয়ে যাবে টুস দিয়ে নিয়ে যাবো। স্যার টুস নিবেন তো? আমাদের পরীক্ষার সমস্যা দেখা যাচ্ছে কি যে আমি তো দুইটা কলেজে পরীক্ষা দিতে যাই, তো ওই জন্য স্টুডেন্টের সাথে দেখা হয়, মানে নিজের স্টুডেন্টের সাথে অনেক দেখা হয়ে যায়। দুইটা কলেজে যাই তো কোন কলেজে শহরে থাকি, মানে ধরো একটা যাই হলো নেটবিটি মহিলা অথবা সিটির মধ্যে একটা যাই, আর একটা যাই তাহলে স্যার আমার সাথে হয়তো দেখা আর হবে। আরেকটা হলো যে তোমার এই যে ইয়েগুলো আধা সরকারি যেগুলো আছে বরেন্দ্র এইগুলো তো যাই, তো ওই দেখা হয়ে যায় আর কি। তো এখন রাতে সাথে দেখা হলে রাতে মুখে কোনো কোশ্চেন করলেও ও কিন্তু এই কথাই বলবে, আপনার এই আপনার ওই না ওটা তো ভালো একদিক দিয়ে স্যার, সবাই ভাবে যে পার্সোনাল কথা বলছে, সবাই এমনি চলে যাবে। তো দিতে তো ওই হলো যে ইয়েতে আমি তো অনেক আগে থেকে পড়াই, একটু যারা মনে করো যে ভাইয়া তো আমি একজন স্টুডেন্টকে বললাম যে পরীক্ষা এখন আমি তো বুঝতে পারছি এই কলেজে কাদের কাদের পরীক্ষা আছে, তো আমি ওদেরকে বললাম যে তোমরা যত আমার এলাকার হও পরীক্ষার হলে যেন ভাইয়া বলো না, মানে পরীক্ষা ওটা খারাপ দেখাবে অন্যান্য টিচার আছে তো। তো পরীক্ষার ইয়েতে গেলে মানে যখন ভাইয়া দিতে আসবা ওইখানে খালি ভাইয়া বলবো না, মানে স্যারই বলবো। বলছে ঠিক আছে, কিন্তু তাও মনে করো হচ্ছে ভুলে গেছে, না না তা না, ওই প্রথমে এসে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। মাথায় তো এখন হচ্ছে যে ওই এটা তোমাদের কলেজে করতে দিয়েছিলাম, তো ইয়ে বলছে যে স্যার বলছে যে হায়দুর রহমান স্যার ছিল, হ্যাঁ তো বলছে যে আপনার ছোট ভাই নাকি? নিচের গুলো না গাইতে বাবা স্যারের যা মেজাজ। এটা ওই সাইডে এটা আবার মানে একই লেভেল, এটা উপরে উঠে গেছে, এটা আবার নিচে চলে আসছে, দুইটা দুই জায়গায় না, ব্যাংক অফিসিয়াল করতে আবার করলাম একই জায়গায় থেকে তার উপর এটা আসতে হবে একই জায়গায় একই জায়গায় না দিয়ে হবে, কারণ এটা মানে না থাকবে না, একটা সাথে এটা হবে একই রকম করা আছে। কি আছে এটা হলো বুঝাচ্ছে যে ব্যাংক অফিসিয়াল পদ্মাটাই এইভাবে দেখানো গোটা জিনিসটা গোটা না দিলেও হবে। জি স্যার হয়ে আচ্ছা এটা হলো মৌখিক কমিটিকা খোলা। আচ্ছা দেখো তাহলে এবার আমরা কি হয়েছে বললে যে হয়নি তো, এই যে স্যার বেশি আগে আচ্ছা। দিয়েছি এই পাশেটা এবার একটু বলি সহজ তুমি স্যার যাই ভূমিকা বলতে বলো বরন্ত অবস্থায় ও এটা আবার আজকে বলে গেছি। আচ্ছা স্যার এটা তো বইয়ে ইয়ে করে দেওয়া আছে ওই যে কপাটিকা যেটা আছে এটা খোলা আর ওইটা বন্ধ, এটা খোলা দেওয়া আছে। তো দুটোই আমি উল্টা পাল্টা করে লিখেছি তাই না? ও আপনি শ্বাস ত্যাগের জায়গায় শ্বাস বহল করে ফেলছেন। হ্যাঁ দাঁড়াও, এটা বন্ধ না ভালো এক্সপেরিয়েন্স আছে তোমার। আচ্ছা এবার তাহলে একটু বলি জি স্যার। বেশি দরকার তাই না? আচ্ছা তাহলে দেখো এখানে
এই মাছটা মনে হয় যে সারাক্ষণ যেন পানি খাচ্ছে, হ্যাঁ আসলে তা না, ওরা হলো যে অক্সিজেন নেওয়ার জন্য পানিগুলো মুখের মধ্যে সবসময় নেয়। মুখের মধ্যে যখন নেয় এই গলগিল অঞ্চলে যখন পানিটা থাকে আর কি ফুলকার এখানে, তত সময় কিন্তু কিছু সময় এই ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা, আমি বললাম যে দুই পাশে এইভাবে চাপে থাকে, মুখে পানি নিয়ে হা চাপে আছে, হ্যাঁ এভাবে চাপে আছে, আমাকে আর মাঝে হবে না, চাপে আছে, হ্যাঁ চিপে থাকে। এরই মধ্যে তোমার হলো অন্ত ব্রাঙ্কিয়াল ফুলকার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ফুলকা আর অন্তর্বাহী ফুলকা আছে না, কি বলছি, অন্তর্বাহী ধমনী বহির্বাহী ধমনী, অন্তর্বাহী ধমনী আর বহির্বাহী ধমনী। অন্তর্বাহী ধমনী হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুলকার এখানে পাস করে দিয়েছে এরই মধ্যে, তাই না? তাহলে পানি যখন ঢুকে পানির মধ্যে ওই কার্বন ডাই অক্সাইড গুলা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছেড়ে দেয়, আর পানির মধ্যে যে অক্সিজেন আসে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আবার বহির্বাহী যে ধমনী সেই ধমনী অক্সিজেন নিয়ে নেয়, নিয়ে যে মাছের গোটা শরীরে চলে যায়। তাহলে শ্বাস যখন নিবে তখন তো মৌখিক কবটিকা খোলা থাকবে, মুখ হা করবে কবটিকা খুলে যাবে, আর তখন কিন্তু এটা বন্ধ থাকবে। কিন্তু এই জায়গায় যদি শ্বাস ত্যাগ করছে তাহলে এখানে তো আসেই যখনই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান হয়ে গেল, সেই সময় ব্রাঙ্কিওস্টিকাল পদ্মা এরকম করে খুলে দিল, তখন পানিগুলো দুই পাশ দিয়ে বের হয়ে চলে আসলেই তখন এর মধ্যে কিন্তু পানিগুলোর মধ্যে অক্সিজেন নেওয়া হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড ছাড়া হয়ে গেছে, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত পানি বের হয়ে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু রক্ত জালক আছে, হ্যাঁ রক্ত ধরো এই বরাবর যদি যায় তো পানি হলো এই বরাবর পাস করে, রক্ত ধরো এই বরাবর, হ্যাঁ না পদ্মা না, মানে এই যে ফুলকাগুলো আছে না, ফুলকার মধ্যে তো রক্ত জালক আছে, হ্যাঁ রক্ত জালক তো নিজেই একটা পদ্মা, কারণ রক্ত তোর ভিতর দিয়ে যাতায়াত করছে, ওই পদ্মার কারণে ব্যাপন প্রক্রিয়াটা ঘটছে, রক্ত জালকের যে পদ্মা সেটার কারণে ব্যাপন প্রক্রিয়া ঘটছে। তো সিস্টেমটা এরকম, পানি ধরো এই বরাবর যদি যায় রক্ত চলবে এই বরাবর, যার জন্য যাওয়ার পথে এটাকে বলা হয় প্রতিস্রোত। এরপরে একটা আছে প্রতিস্রোত তন্ত্র। প্রতিস্রোত তন্ত্র মানে কি, পানি যেদিকে যাবে তার বিপরীত দিকে অক্সিজেন নিয়ে নেবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে, এরকম ঘটনা ঘটে। তাহলে এইভাবেই এদের শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের ব্যাপারটা ঘটে। এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন যে প্রতিস্রোত তন্ত্র কাকে বলে, মাত্র 1.5 লাইন। রুই মাছের ফুলকা অবস্থায় রক্ত নেওয়ার মধ্যে রক্ত অবিরাম পানি স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়, একেই বলা হয় প্রতিস্রোত তন্ত্র। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে, না ক্ষয়ের জন্য আসছিল, দিনাজপুর বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল। এটা খ অনুধাবন। আর শ্বসন কৌশল তো বললামই, চট্টগ্রাম বোর্ড 23 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল। এটা খ এক লাইন, হ্যাঁ 1.5 লাইন আর কি, ওটা খ লিখব, হ্যাঁ এটা খ লিখে দাও। তার মানে আগামী শুক্রবারে আমরা শেষ করব। তারপরে হচ্ছে আমরা ফার্স্ট পার্ট স্যার আগে বলেছি ফার্স্ট পার্ট যদি এটা প্রথম দ্বিতীয় অধ্যায়ের মতো পড়া, হ্যাঁ ক্লিয়ার হবে। ফার্স্ট পার্ট হলো 7 অধ্যায়ের দিকে তো পড়াবো, 7 অধ্যায়, হ্যাঁ এরপরে যদি পড়া যায় আরো বেশি করে পড়াবো, হ্যাঁ ভালো করে পড়াই। আচ্ছা যাতে রাত লাগে যায়, তাই না? লাগুক আমার যায় আসে না, আমার একটু বাসায় আবার 1000 ক্লাস করা লাগছে দ্বিতীয় অধ্যায়। আচ্ছা